আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, জি, ভালো আছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জি, আজকে আমরা পড়বো অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস ইন সিবিটিএ এনভায়রনমেন্ট, অর্থাৎ 3 নাম্বার সিভিএলএম। এখন এই সিভিএলএম এর আন্ডারে যে যে পয়েন্ট গুলো আছে আমাদের, মানে লার্নিং আউটকাম, আইডেন্টিফাই ওয়াশ ইস্যু ইন রিলেটিং ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ মানে ওয়াশ ইস্যুর মধ্যে যে মানে কাজের পরিবেশ সম্পর্কিত ওই সমস্যাগুলি মানে শনাক্ত করতে পারবো এটার মাধ্যমে। কন্ট্রোল এন্ড রিপোর্ট ওয়াশ ইস্যু কন্ট্রোল এবং এর রিপোর্ট করতে পারবো। কন্ডাক্ট ওয়ার্ক সেফলি, মানে কাজটা আমরা সেফলি করতে পারবো। ফলো ইমার্জেন্সি রেসপন্স প্রসিডিউর, এবং যে কোনো সমস্যায় পড়লে যে ইমার্জেন্সি রেসপন্স যেভাবে করতে হবে সেই প্রসিডিউরটা জানবো। মেইনটেইন এন্ড ইমপ্রুভ হেলথ এন্ড সেফটি ইন ইওর ওয়ার্ক প্লেস, এবং ওয়ার্ক প্লেসের হেলথ এবং সেফটিটা মেইনটেইন করতে পারবো এবং ইমপ্রুভ করতে পারবো। স্যার, নেক্সট স্লাইড। Yes. Wash law in Bangladesh. Occupational health and safety has been discussed a lot in the context of major accident held in Bangladesh RMG industry in 2013. It is widely understood that wash in intervention has certain business case are the motivation, but the law are requirements. The Bangladesh labor law 2006 has certain wash provisions which are legal requirements for the Bangladesh industries to company. Bangladeshi textile and clothing manufacturing companies must comply with those law. This article summarize the wash law in Bangladesh. অর্থাৎ 2013 সালে আরএমজি ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষাপটে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এটা ব্যাপকভাবে বোঝা যায় ব্যবসায়িক ক্ষেত্রে ওয়াশ মেইনটেইন করার প্রয়োজন আছে। বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধনী 2013 শিল্পের জন্য মেনে চলা প্রয়োজন, এবং বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান যে আইনগুলো আমাদের বলতে হবে। নেক্সট স্লাইড। Sir, next slide. The fourth step of hazard identification, মানে হেজার্ড যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে 4টা স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথমত, আইডেন্টিফাই বাই ইন্সপেকশন অর ইউজ অফ হেজার্ড আইডেন্টিফিকেশন রিপোর্ট, মানে প্রথমে আমাকে হেজার্ড ইন্সপেকশন করতে হবে এবং রিপোর্ট করতে হবে। অ্যাসেস বাই ইউজ অফ রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটা মূল্যায়ন রিস্ক ম্যাট্রিক্সটা মূল্যায়ন করতে হবে। আমারই রিপোর্ট, মানে হয় যদি হেজারটা বেশি হয়ে যায় তাহলে এলিমিনেট করতে হবে অথবা কন্ট্রোল করতে হবে, এবং এটার একটা সামারি রিপোর্ট পাঠাতে হবে। রিভিউ কমপ্লিট রিস্ক অ্যাসেসমেন্ট সামারি রিপোর্ট, এবং সামারি রিপোর্টটা আবার রিভিউ করতে হবে। তারপর মোস্ট কমন সেফটি গ্রুপ,
মানে সেফটি গ্রুপের গ্রুপ যেগুলি আছে তার মধ্যে মোস্ট কমন যেগুলি সেটা হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি রেসপন্সিবিলিটিস, সুপারভাইজার, ওয়াশ অফিসার, হেলথ অ্যান্ড সেফটি কমিটিস। অর্থাৎ এই চারটা গ্রুপ এরা হচ্ছে ওয়াশের ক্ষেত্রে মানে রেসপন্সিবল বা দায়িত্বপ্রাপ্ত আছে। ডিউটিস অফ ওয়াশ অফিসার অর্গানাইজ, মানে একজন ওয়াশ অফিসারের কি 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 ডিউটি, এই কোশ্চেনটা আমরা পড়েছি এবং এই কোশ্চেনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একজন ওয়াশ অফিসার প্রথমে যেটা করতে হবে, অর্গানাইজ ওয়াশ ট্রেনিং, মানে অর্থাৎ ওয়াশ ট্রেনিংটা অর্গানাইজ করতে হবে। ইনভেস্টিগেট অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সেটা কেন ঘটলো সে বিষয়ে তাকে ইনভেস্টিগেট করতে হবে। প্রোভাইড ফার্স্ট এইড, এবং ফার্স্ট এইড যা আছে তা প্রোভাইড করতে হবে। আন্ডারটেকে রিস্ক অ্যাসেসমেন্ট এট দ্য ওয়ার্ক প্লেস, এবং ওয়ার্ক প্লেসে রিস্ক অ্যাসেসমেন্টটাও তাকে করতে হবে। এই চারটাই হচ্ছে একজন ডিউটি অফিসারের কাজ। ওয়াশ ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড, ওয়াশ ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডের মধ্যে আছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, ক্লিয়ার দ্য এরিয়া, ক্লিয়ার দ্য, প্রথমে আইডেন্টিফাই করতে হবে হ্যাজার্ডটা, ক্লিয়ার দ্য এরিয়া ক্লোজ টু হ্যাজার্ড, এবং এরিয়াটা যে এরিয়াটা আমরা কাজ করব মানে অর্থাৎ ওয়ার্ক প্লেস যেটা সেটা কোনো ধরনের হ্যাজার্ড আছে কিনা সেজন্য সেটাকে ক্লিয়ার করতে হবে এবং ক্লোজ করে দিতে হবে। পার্টিশন দ্য হ্যাজার্ড এরিয়া এন্ড প্রোটেক্ট অল ফ্রম দেম, প্রয়োজন হলে এটাকে মানে যে এলাকাটা ঝুঁকিপূর্ণ সে এলাকাতে একটা পার্টিশন করে দিতে হবে, এবং তাকে মানে প্রোটেক্ট করে দিতে হবে। এবং ক্লিয়ার দা এরিয়া, এবং এরিয়াটাকে মানে হ্যাজার্ড, ক্লিয়ার দা হ্যাজার্ড মানে হ্যাজার্ডটা ক্লিয়ার করে দিতে হবে। Control and report. This step may include reporting the issue verbally in your supervisor or manager. এখন যদি আমি হ্যাজার্ডটাকে কন্ট্রোল করতে যাই, প্রথম যে স্টেপটা আমাকে যেটা করতে হবে, রিপোর্ট করতে হবে ভার্বলি সুপারভাইজার অথবা ম্যানেজার কাছে। ফার্স্টলি আমি রিপোর্ট করব, তারপর রিপোর্টিং দ্য ইস্যু থ্রু দ্য ওয়ার্কপ্লেস হ্যাজার্ড রিপোর্টিং, এবং এটা রিপোর্টিং আকারে মানে বিষয়টাকে রিপোর্টের মাধ্যমে আমাকে উপস্থাপন করতে হবে। রাইজিং দ্য ইস্যু উইথ দ্য হেলথ এন্ড সেফটি রেসপন্সিবিলিটিস, এবং এই সেজন্য যে হেলথ এবং সেফটি রেসপন্সিবিলিটি যে দায়িত্বপ্রাপ্ত তার কাছে বিষয়টা রাইজিং করতে হবে। রাইজিং দ্য ইস্যু উইথ ম্যানেজমেন্ট থ্রু সেফটি অফিসার, এবং সর্বশেষে আমাকে সেফটি অফিসারের কাছেও এই ইস্যুটা উত্থাপন করতে হবে। হোয়াট ইজ হ্যাজার্ড? হ্যাজার্ড সাধারণত আমরা সবাই বুঝি কম বেশি, সেটা হচ্ছে হ্যাজার্ড হচ্ছে যে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ, যে কোনো ঝুঁকি বা বিপদের সম্ভাবনাই হচ্ছে হ্যাজার্ড। এখানে বলা আছে সোর্স অফ পোটেনশিয়াল হার্ম টু পিপুল অর সলিউশন উইথ পোটেনশিয়াল টু কজ ইনজুরি অর লস অফ প্ল্যান্ট প্রপার্টি আর ইকুইপমেন্ট। এক্ষেত্রে এই ইনজুরিটা হতে পারে কোনো প্রপার্টি বা ইকুইপমেন্ট, যে কোনো কিছু ইনজুরি হলে সেটা হ্যাজার্ডের আওতায় চলে আসবে। এনিথিং অর এনিওয়ান ক্যান হার্ম অর কজ ইল হেলথ অর পারসন, এবং একজন পারসনের হেলথের হার্ম এখানে হতে পারে। এনিথিং অর এনিওয়ান দ্যাট ক্যান ড্যামেজ প্রপার্টি অর দ্য এনভায়রনমেন্ট, এবং প্রপার্টি এনভায়রনমেন্টের ড্যামেজ হলেও সেটাও হ্যাজার্ড। এন্ড কম্বিনেশন অফ দিস থিং, এবং সবকিছুর কম্বিনেশনেই যে জিনিসটা হয় সেটাই হচ্ছে হ্যাজার্ড। ওই দুটার কম্বিনেশন, মানে ফিজিক্যাল সমস্যা হতে পারে, এনভায়রনমেন্টেরও ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, হ্যাঁ দুটো সমন্বয় হতে পারে, মানে দুটাই করতে পারে। জি স্যার। এখন টাইপ অফ হ্যাজার্ড, এই কোশ্চেনটা আমরা অনেকবারই পড়েছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেটা হচ্ছে টাইপ অফ হ্যাজার্ড। আমাদের এখানে প্রধানত 4 ধরনের হ্যাজার্ড আছে, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, আর্গোনমিক হ্যাজার্ড।
এখন এটা সাধারণত অ্যাসেসমেন্টে এক্সাম্পল সহ চায়, যেরকম ফিজিক্যাল হ্যাজার্ডের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: ফ্লোর, স্লিপি, সারফেস, স্টেজ, স্টেপস, ল্যান্ডার্স, ফায়ার, sorry, failing object, manual handling, noise, vibration, poor lighting, ventilation or air quality। তাছাড়াও আমরা আরো কিছু পড়েছি, যেরকম মানে আপনার ফায়ার, গ্লাস, প্লাস্টিক, মেটাল, উড, স্টোন, এই সবগুলি ফিজিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে এতগুলো উদাহরণ না দিয়ে এই 4-5টা দিয়ে দিলেই হয়ে যাবে ফিজিক্যাল হ্যাজার্ড। তারপর হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে আছে কেমিক্যাল সাবস্টেন্স, ডেঞ্জারাস গুডস, ক্লিনিং এজেন্ট, ডাস্ট এন্ড ফর্মস, অ্যাসিড অর পয়জনস, এক্সপ্লোসিভ। অর্থাৎ কেমিক্যাল জাতীয় যে কোনো কিছুই কেমিক্যাল হ্যাজার্ডে পড়েছে, বা ক্লিনিং এজেন্ট যেগুলি, সেগুলিও কেমিক্যাল এজেন্টের অন্তর্ভুক্ত। বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আছে রেডিয়েশন, মাইক্রোবায়োলজিক্যাল, ভাইরাস, ইনসেক্ট, ভার্মিস, অ্যানিমালস। আর্গোনমিক হ্যাজার্ড। ওয়ার্ক রিলেটেড মাস্কুলোস্কেলেটাল। এটা আসলে এখানে অনেক কিছু আছে, আমি সাধারণভাবে যেটা বুঝি সেটা বুঝিয়ে দিচ্ছি একটু। সেটা হচ্ছে মানে আর্গোনমিক হ্যাজার্ডটা আপনাকে একবারে কোনো মানে ক্ষতি করবে না, সেটা ধীরে ধীরে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। সেটা হতে পারে আপনার পোর লাইট। আপনি পোর লাইটে যদি কাজ করেন তাহলে একবারে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আস্তে আস্তে এটা আপনার চোখে সমস্যা হবে। বা হয়তো ইমপ্রপার ওয়ার্ক স্টেশন, আপনার ওয়ার্ক স্টেশনটা যদি প্রপার না হয়, আপনার বসার জায়গাটা যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার মেরুদণ্ডে সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলোই সাধারণত মানে আর্গোনমিক হ্যাজার্ডের আওতায় পড়ে। এখানে একটা ছবিতে দেখানো হয়েছে যে একটা মানুষ বসে আছে, সে কিন্তু মানে প্রপার ভাবে বসে নাই। এই যে সে বাঁকা হয়ে বসে আছে, এর জন্য তার মেরুদণ্ডের সমস্যা হতে পারে, বা কোনো বড় ধরনের সমস্যাই হয়ে যেতে পারে। এর জন্য এই জিনিসটাকে আর্গোনমিক হ্যাজার্ডের আওতায় আনা হয়েছে। বুঝতে পেরেছে কি সবাই, নাকি বোঝাতে পেরেছি কি আমি? জি ম্যাম, বুঝাতে পেরেছেন, বুঝতে পেরেছি। পেরেছেন আপা। আচ্ছা, থ্যাংক ইউ। এখন যাচ্ছি হচ্ছে হ্যাজার্ড ম্যানেজমেন্ট। হ্যাজার্ড ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হ্যাজার্ড যদি আমি ম্যানেজমেন্টটা না বুঝি তাহলে কিন্তু হ্যাজার্ড কন্ট্রোল করা সম্ভব না। তো সেক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে, স্পট দা হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে চিহ্নিত করতে হবে। তারপর হ্যাজার্ডটাকে অ্যাসেস করতে হবে, এবং ফিক্স দা হ্যাজার্ডটাকে ফিক্সড করতে হবে যে মানে কোনটা আসলে মানে হ্যাজার্ড। তারপর এভালুয়েট দা রেজাল্ট, এবং রেজাল্টটাকে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি ম্যাম। স্যার মাফ করলাম। এরপরে কিন্তু যে প্রেজেন্ট করবে সে কিন্তু একটা টাইম আগে থেকে বলে দিবে, সেই টাইমে কিন্তু তাকে থাকতে হবে। বা দেরি হলে স্যার বাস চলে না স্যার, রিকশা আসতে, ওই জন্য স্যার একটু সময়। বুঝছি, আজকে প্রেজেন্টেশন ছিল না, অসুবিধা নেই। ছিল তাহমিনা হ্যাঁ, ওটা হতে পারে এর জন্য মেবি। আচ্ছা, স্টেপ ফর হ্যাজার্ড কন্ট্রোল। প্রথমে যেটা করতে হবে হ্যাজার্ড কন্ট্রোলের ক্ষেত্রে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, হ্যাজার্ড ইনভেন্টরি, মানে আইডেন্টিফিকেশন করতে হবে এবং ইনভেন্টরি করতে হবে। হ্যাজার্ড র্যাঙ্কিং, মানে এটা কোন ধরনের হ্যাজার্ড সেটা আপনাকে র্যাঙ্কিং করতে হবে। অ্যাসেস প্রবাবিলিটি অফ অ্যাসুরেন্স,
ঘটনার মানে ঘটনার যে সম্ভাবনাটা আছে সেটার মূল্যায়ন করতে হবে হ্যাজার্ড রিস্ক অ্যাসেসমেন্ট, এবং রিস্কটাকে অ্যাসেসমেন্ট করতে হবে হ্যাজার্ড ইলিমিনেশন, রিডিউশন আর অথবা কন্ট্রোল। মানে হয়তো আপনাকে হ্যাজার্ড যদি বেশি বড় হয়ে যায় তাহলে মানে যেটার কারণে হ্যাজার্ড হচ্ছে সেটাকে আপনাকে বাদ দিতে হবে কিংবা কন্ট্রোল করে নিতে হবে। স্যার এটা তো ভিডিও নাই, হ্যাঁ নেক্সটটাতে যাই। ঠিক আছে বুঝতে পারলাম। Conduct works safety, appropriate seat lighting and ventilation. এখন ওয়ার্ক সেফটির জন্য প্রথমে যেটা করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সিট লাইটিং এবং ভেন্টিলেশনের মানে যথাযথ সিট লাইট এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, সাফিসিয়েন্ট প্যাসেজওয়ে এন্ড এক্সিট দা ফায়ার এক্সটিংগুইশিং ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার মানে ঢোকার এবং বের হওয়ার পর্যাপ্ত রাস্তা এবং এক্সটিংগুইশার থাকতে হবে, সেপারেট টয়লেট ফ্যাসিলিটি ফর ম্যান এন্ড ওমেন, এবং পুরুষ মহিলার জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিং ক্লথিং লাইক প্রোটেক্টিভ গিয়ার মাস্ক, অর্থাৎ মানে যথাযথ পিপি যেটা আপনার সবগুলি থাকতে হবে, এবং ফার্স্ট এড কিট থাকতে হবে, ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল সার্ভিস, এবং ফ্রি মেডিকেল এবং ডেন্টাল যে সার্ভিস গুলো আছে সেগুলিও থাকতে হবে। ইস্যুস অফ ইয়ং ওয়ার্কার, ইস্যুস মানে ইয়ং ওয়ার্কারের যে ইস্যুগুলা সাধারণত আমরা ফেস করি সেগুলো হচ্ছে নট এনাফ ট্রেনিং, তাদের পর্যাপ্ত ট্রেনিং নেই, নট এনাফ এক্সপিরিয়েন্স, পর্যাপ্ত এক্সপিরিয়েন্স নেই, ডোন্ট নো দেয়ার লিগ্যাল রাইট, তাদের লিগ্যাল যে রাইট গুলো আছে সেটা সম্পর্কে তারা জানে না, এফেক্ট টু আস্ক কোশ্চেন, এবং কোশ্চেন করতে তারা ভয় পায়, টায়ার্ড ফ্রম ট্রাইং টু ব্যালেন্স ওয়ার্ক উইথ স্কুল এন্ড আদার অ্যাক্টিভিটিস, মানে ট্রাইং টু ব্যালেন্স ওয়ার্ক উইথ স্কুল এন্ড আদার অ্যাক্টিভিটিস, স্কুল এবং আদার অ্যাক্টিভিটির সাথে ব্যালেন্স করার চেষ্টা করে। না টায়ার্ড হয়ে যায় তো কাজ করতে করতে অন্য কাজ করে আসে, তারপরে যখন আসে তখন তাকে যে কোনো কাজ করতে দেয় তখন সেটা তো হুমকির সম্মুখীন হয়ে যায়, মানে কাজ করার কারণে টায়ার্ড ফিল করছে সে যেমন টায়ার্ড মানে মানে ক্লান্ত আর কি, আমি ভাবতেছি এটা ট্রাইং হবে। না ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হওয়ার পরে আবারও যদি ক্লান্ত কাজ দেয় অমনোযোগী হওয়াটাই সব। হ্যাঁ সেটাই স্যার। কস্ট অফ ইনজুরি, কস্ট অফ ইনজুরির মধ্যে আছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এমপ্লয়ার, কোয়ার্কার, কমিটি। এর মধ্যে ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ড হতে পারে, এমপ্লয়ি হতে পারে, কোয়ার্কার মানে হতে পারে, এবং কমিটি কেউ হতে পারে। মানে ইনজুরি হলে কারা কারা ক্ষতিগ্রস্ত হয় বেশি? জি স্যার। রেসপন্সিবিলিটি আন্ডার ওয়াস duties and employees, established a health and safety policy and program, এটা হচ্ছে established a health and safety policy and program, হেলথ এবং সেফটি পলিসি প্রোগ্রামকে মানে established করতে হবে, provide required training, মানে যথাযথ ট্রেনিং প্রোভাইড করতে হবে, মানে যে ট্রেনিংটা প্রয়োজন সেটা প্রোভাইড করতে হবে, provide the information, instruction and supervision you need to do your job safety, মানে জব সেফটির জন্য যেসব ইনফরমেশন, ইনস্ট্রাকশন এবং সুপারভিশন প্রয়োজন সেগুলি যথাযথভাবে প্রোভাইড করতে হবে, মেক শিওর ইউ হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট, নেসেসারি সেফটি ইকুইপমেন্ট মেক শিওর করতে হবে, প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড এন্ড ওয়ার্ক প্লেস, হ্যাজার্ড সম্পর্কেও। জি স্যার। না এগুলো হলো এমপ্লয়ার, যারা এমপ্লয়ারের ডিউটি হলো এইগুলো, এই ডিউটি গুলো কার? জি স্যার। এমপ্লয়ার, এমপ্লয়ার ডিউটি কি? যদি জি স্যার এমপ্লয়ার্স, হ্যাঁ যারা চাকরি তার তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো এগুলো। জি স্যার। ইম্পর্টেন্ট ইনফরমেশন আর হেলথ এন্ড সেফটি পলিসি, দ্য ওয়াশ অ্যাক্ট, এই দুটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো
জি স্যার। Duties of supervisor. supervisor: make sure that you follow the law and the company's safety rules. এবং সুপারভাইজারের ডিউটি হচ্ছে মেক শিওর করতে হবে ল এবং কোম্পানির সেফটি রুলস গুলা শিওর করতে হবে। টেল ইউ অ্যাবাউট এনি জব হ্যাজার্ড অর ডেঞ্জারাস, মানে যে কোনো জবের যে হ্যাজার্ড অথবা ডেঞ্জার গুলো আছে সেগুলি তাদের বলতে হবে। মেক শিওর ইউ ইউজ সেফটি ইকুইপমেন্ট প্রপারলি, এবং সেফটি ইকুইপমেন্ট প্রপারলি ইউজটা মেক শিওর করতে হবে। রুলস অফ এমপ্লয়িজ: ওবে দ্য ল এন্ড দ্য কোম্পানিজ সেফটি রুলস। এবং এটা শুধু মানে সুপারভাইজার ডিউটি পালন করলে হবে না, এমপ্লয়ের ক্ষেত্রেও এটা পালন করতে হবে। যে ল গুলো আছে সেগুলি যথাযথভাবে পালন করতে হবে। ইউজ মেশিন এন্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন ও ইকুইপমেন্ট ইউজ করার সময় সেফলি করতে হবে। রিপোর্ট হ্যাজার্ড টু ইওর সুপারভাইজার অর ম্যানেজার, যদি কোনো হ্যাজার্ড থাকে তাহলে সুপারভাইজার ম্যানেজারকে রিপোর্ট করতে হবে। অর রিকোয়ার পিপি, এবং যে কাজের জন্য যে পিপিটা দরকার সেটা পড়তে হবে। ওয়ার্ক সেফলি এন্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, এবং কাজটি সেফলি করতে হবে। না, এবং ওই মানে কাজ বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না, মানে করা যাবে না। হ্যাঁ স্যার, ডোন্ট ফুল অ্যারাউন্ড। হ্যাঁ স্যার। তবে মানে এটা হলো যে কাজ করে, যে ওইখানে ওয়ার্কার হিসেবে ওয়ার্ক করে, তার কি দায়িত্ব সেটা এটা। জি স্যার, দুইটা স্যার, একটা সুপারভাইজার রোল আর হচ্ছে যে কাজ করবে এমপ্লয়ি, যে তার রোলটা আর কি। হ্যাঁ, তার রোল এটা। জি স্যার। তাহলে তারপর যে কি কি আছে ইওর রাইট, এখন রাইট গুলো আর কি। দ্য রাইট টু নো, মানে জানার অধিকার। দ্য রাইট টু প্র্যাকটিস করার অধিকার। দ্য রাইট টু রিফিউজ, মানে মানা করার অধিকার, না করার অধিকার যেটা। আর হচ্ছে তারা কিছু ট্রেনিং পাবে, সেটা জেনারেল ট্রেনিং। কোম্পানিজ হেলথ এন্ড সেফটি সম্পর্কে একটা ট্রেনিং পাবে। কোম্পানিজ সেফটি রুলস সম্পর্কে তারা জানবে, এটা একটা ট্রেনিং। ইমার্জেন্সি প্রসিডিউর, ইমার্জেন্সি যেসব প্রসিডিউর আছে সেগুলি জানবে। হাউ টু গেট ফার্স্ট এইড, কিভাবে ফার্স্ট এইড নিতে হয় সেটা জানবে। ওয়ার্ক সেফলি এন্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, কাজ মানে সেফলি করবে এবং ঘোরাঘুরি করবে না। এটা হচ্ছে জেনারেল ট্রেনিং। আর স্পেসিফিক ট্রেনিং আছে কিছু। হাউ টু ডু ইওর জব সেফলি, কিভাবে জব সেফলি করতে হবে। হাউ টু ডিল উইথ হ্যাজার্ড ম্যাটেরিয়ালস, যেসব ম্যাটেরিয়ালস এ হ্যাজার্ড আছে সেগুলি কিভাবে ডিল করতে হবে সেটা জানবে। হাউ টু ইউজ পিপি, কিভাবে পিপি ইউজ করতে হবে সেটা জানবে। হাউ টু অপারেট মেশিনারি সেফলি, কিভাবে মেশিন সেফলি ইউজ করতে হয় সেটা জানবে। পিপি appropriate seat lighting and ventilation, এটা হচ্ছে প্রপার ইউজ অফ ফায়ার এক্সটিংগুইশার। এক্সটিংগুইশারটা হচ্ছে সাধারণত বিভিন্ন ওয়ার্ক প্লেসে আগুন লাগলে যে একটা অক্সিজেনের একটা থাকে, ওটাই হচ্ছে এক্সটিংগুইশার। এবং এটা এটা কিভাবে ইউজ করতে হয় সেই স্টেপ গুলো এখন আমরা জানবো। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, প্রথম দিকে এটা আমরা পড়েছিলাম। স্টেপ ইউজিং পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, প্রথমে যেটা করতে হবে, পুল দ্য পিন অফ দ্য ফায়ার এক্সটিংগুইশার, পিনটাকে পুল করতে হবে। এইম দ্য নোজল এট দ্য বটন অফ দ্য ফায়ার, এবং নজলটাকে এইম করতে হবে আর কি, মানে ফায়ারের যে বটনটা আছে সেটাকে এইম করতে হবে। স্কুইজ দ্য হ্যান্ডেল ফর দ্য ফায়ার এক্সটিংগুইশার, স্কুইজটা কি স্যার? হচ্ছে এটা দাঁড়া, ওই যে হ্যান্ডেলটা, মানে আগে তো আমরা পিন খুললাম, খোলার পরে আমি নজলটা ফায়ারের দিকে করলাম আর কি। তারপরে ফায়ারের দিকে ধরার পরে ওই যে হ্যান্ডেলটা যদি চেপে ধরি, স্কুইজ করা মানে চেপে ধরা, হ্যান্ডেলটা চেপে ধরলে গ্যাসটা বেরোতে থাকে। ও আচ্ছা, তারপর হচ্ছে সুইপ করতে হবে। সুইপ অর সাইড টু সাইড মোশন, মানে ঘোরাতে হবে স্যার। সুইপ মানে তো ঘোরানো বোঝায় স্যার। ঘোরানো বোঝাচ্ছে, মানে এখন আগুনের চারপাশে ঘোরাবে ওই গ্যাসটা, ঘোরাবে। জি স্যার। আচ্ছা, frame for the process in wash, identify hazard, assessing associate risk,
প্রথমে আইডেন্টিফাই হ্যাজার্ডটা আইডেন্টিফাই করতে হবে, অ্যাসোসিয়েট রিস্ক, এবং রিস্কটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করতে হবে, টেকিং অ্যাকশন টু মিটিগেট দ্য রিস্ক, এবং কি নিতে হবে, মানে অ্যাকশন নিতে হবে এটা মানে মিটিগেট হ্যাঁ, মিটিগেট করা, রিস্কটাকে রিমুভ করা আর কি। রিমুভ করা, হ্যাঁ। মনিটরিং দা ইফেক্টিভনেস, এবং এটা কি এফেক্ট হলো সেটাও মনিটরিং করতে হবে, হলো কিনা, ঠিক মতন রিস্কটা রিমুভ হলো কিনা সেটা আবার মনিটরিং করা। জি স্যার। ফ্রেম for the process of wash, past incident and accident, অতীত ঘটনা ও দুর্ঘটনা, ইনপুট জানতে হবে। বাই এমপ্লয়িজ, হ্যাঁ, ইনপুট বাই এমপ্লয়িজ দ্বারা ইনপুট দিতে হবে। তথ্য নেওয়া যেতে পারে, তাই না? জি স্যার। এক্সামিনিং দ্য ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক এরিয়া, মানে ওয়ার্ক প্লেস এবং ওয়ার্ক প্লেস মানে পর্যবেক্ষণ করতে হবে আর কি, চেক করতে হবে। রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন অর ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়ালস, এবং সেফটি ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি রিভিউ করতে হবে। ব্রেনস্টর্মিং, মুক্ত চিন্তার ঝড়। স্যার এখানে মুক্ত চিন্তার ঝড়টা কেন আসলো স্যার? মানে এইখানে তো মেইন জিনিসটা বলছে যে মানে কি ধরনের হ্যাজার্ড, সোর্সেস অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, আমি যেখানে কাজ করব সেইখানে কি ধরনের হ্যাজার্ড থাকতে পারে সেটা যদি আমি আগে থেকে জানি, হ্যাঁ, তাহলে তো আমরা প্রোটেকশন নিতে পারবো। সেই ক্ষেত্রে জানার ক্ষেত্রে যে কাজগুলো করলো, তাহলে আমার অতীতে কি ঘটনা ঘটেছে, এখানে কি ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, বললে কতদিন পর হয়েছে, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো আমরা অতীত ইতিহাস জানলে বুঝতে পারবো। এরপরে আমরা এমপ্লয়ের কাছে নিতে পারি যে এই জায়গার কোনটা সমস্যা, কোন জায়গাটা থেকে হ্যাজার্ড ঘটতেছে, তথ্য এমপ্লয়ের মাধ্যমে জানতে পারবো। হ্যাঁ, এখন বুঝতে পারছি স্যার। সেক্ষেত্রে মানে আমি ব্রেনটাকে যদি একটু খাটাই নিজে, মানে মুক্ত চিন্তার ঝড় এটা যদি তৈরি করি, তাহলে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে ইন্সপেকশন করার সময়। এটাই আর কি। অ্যাডভাইস ফ্রম লিয়াস্টিক স্ট্যান্ডার্ড চেকলিস্ট এটসেট্রা, যাতে চেকলিস্ট আছে সেখান থেকে আমরা জানতে পারি, যারা আইনজ্ঞ আছে তার কাছে পরামর্শ নিয়ে জানতে পারি। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে হ্যাজার্ড কন্ট্রোল রিস্কটা। এখন যদি এটা আসে টপ টু বটম, তাহলে আমরা বলবো এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপি। কিন্তু যদি আমাদের আসে বটম টু টপ, তাহলে পিপি থেকে শুরু করতে হবে, এবং পিপি থেকে শুরু করলে বিষয়টা আমার কাছে অনেক ইজি মনে হয়। যেরকম একটা হ্যাজার্ডের সম্মুখীন যদি আমরা হই, প্রথমে আমাদের যেটা নিতে হবে পিপি, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা পড়তে হবে। পিপি পড়ার পর যখন দেখলাম যে হ্যাজার্ডটা কন্ট্রোল হচ্ছে না, তখন অ্যাডমিন যে থাকবে তাকে আমরা এটা জানাতে পারি। তারপর অ্যাডমিন জানানোর পর তারপর এটা যদি ছোটখাটো ঠিকঠাক করে, মানে ইঞ্জিনিয়ারিং যেটা সেটা করে এটা হয়, ঠিক করা যায়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে এই হ্যাজার্ডটাকে মানে কন্ট্রোল করতে পারি। তারপর যদি মানে ইঞ্জিনিয়ারিং করার পরেও এটাকে আইসোলেশনে রাখতে হবে, মানে এটাকে পর্যবেক্ষণে রাখতে হবে যে এটা কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর যেতে পারি সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনটা হচ্ছে সাবস্টিটিউশন স্যার মনে হয় যে পার্টস পরিবর্তন, এরকম কিছু না স্যার? একটা পরিবর্তন, বিকল্প পদ্ধতিটা অবলম্বন করতে পারি। তাতেও যদি না হয় এলিমিনেশন, মানে একবারে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে কন্ট্রোল, স্যার? না ঠিক আছে। কন্ট্রোল রিস্কের ক্ষেত্রে বলছে যে আসলে কেউ তো চায় না যে রিস্ক রেখে কাজ করতে চায়। কোনো জায়গায় দেখি মৃত্যুর ঝুঁকি, তাহলে কাজ করবো না। তাহলে সেইটা যে কারণের জন্য ঘটে, যদি সেটাকে নির্মূল করতে পারি সবচেয়ে ভালো। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি দুর্ঘটনা হওয়ার বিষয় থেকে থাকে, যে কারণটার জন্য দুর্ঘটনা ঘটে, যদি আমি বুঝি যে ওই কারণটার জন্য দুর্ঘটনা ঘটতে পারে, মেশিনের কোনো কারণ হতে পারে, সেটা ত্রুটিপূর্ণ কারণের জন্য হতে পারে, অনেক কারণ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ যে এটা ত্রুটিপূর্ণ যন্ত্র বা ত্রুটিপূর্ণ স্থান,
সেটাকে সম্পূর্ণভাবে এলিমিনেট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ একটা মেশিন যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে আমি ত্রুটিপূর্ণ মেশিনটাকে বাদ দিয়ে দেবো, তাহলে কি আর আমার কোনো রিস্ক থাকলো? তাহলে না তো আর স্যার। থাকলো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এলিমিনেশন করা সব ক্ষেত্রে সুযোগ নাও করতে পারে। দেখা গেল একটা মেশিন অনেক দামি, আমি এত দামি মেশিন সামান্য সমস্যার কারণের জন্য আমি যদি তার টোটালে বাদ দিতে চাই তাহলে তো ইকোনমিক্যালি ভায়াবল নাও হতে পারে, তাই না? সেই কারণের জন্য বড় বড় মেশিনকে কিন্তু আমি চাইলেও এলিমিনেট করতে পারি না। ছোট্ট একটা জিনিস, যেন একটা আলপিন বেরোয় আছে, তাহলে ওই আলপিনটাকে তুলে ফেলে দিলাম, এটা এলিমিনেট করে কোনো সমস্যা নাই। কিন্তু একটা বড় যন্ত্র যদি নষ্ট হয়ে যায় তাকে তো আমি চাইলেও এলিমিনেট করতে পারবো না। আমি জানি ওই মেশিনে একটু ত্রুটিপূর্ণ, তারপরেও আমি কিন্তু চেষ্টা করব যে ওইটাকে ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে হতে পারে সাবস্টিটিউশন। তাহলে ওই মেশিনের হয়তো একটা অংশ খারাপ, সেই অংশটাকে পরিবর্তন করে ফেলি। অথবা হ্যাঁ ঠিক আছে, এমন কোন যেমন একটা ফ্যান হয়তো ঘট ঘট করে শব্দ হচ্ছে, এই ঘট ঘট করে শব্দটাও তো আমার জন্য বিরক্তিকর। তাহলে কিন্তু আমি ওই ফ্যান সরায় দিয়ে আরেকটা ফ্যান আনতে পারি। হ্যাঁ, অথবা ওই ফ্যানের একটা ব্লেড নষ্ট, তাহলে ওই ব্লেডটাকে চেঞ্জ করে আরেকটা ব্লেড লাগাই দিলেই কিন্তু ওই সমস্যা থাকলো না। দ্যাট ইজ সাবস্টিটিউশন। হ্যাঁ, একটা যে কোনো অংশ পরিবর্তন করে সেটাকে আমরা দিতে পারি। এরপরে হলো আইসোলেশন। যদি মনে হয় যে না, ওই যে মেশিনটা যেটা সমস্যার কথা আমরা বলছি, ওর অ্যাক্সিডেন্ট হলে, ওর কাছাকাছি থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তাহলে আমি কি করব? আমি ওই মেশিন থেকে একটু দূরে সরে থাকি, একটু আইসোলেটেড করে ফেলি নিজেকে, অথবা ইনস্ট্রুমেন্টটাকে একটু আইসোলেটেড করে ফেলি। তাহলে তো আমি দুর্ঘটনা থেকে বেঁচে যাব। এই জন্যই এই জিনিসটাকে বলছে আইসোলেশন। আবার বলছে ইঞ্জিনিয়ারিং, বলছে যে হ্যাঁ, এই ক্ষেত্রেও আমার যদি আইসোলেশন করার সুযোগ না থাকে, না ঘটে, ওই সুবিধা যথেষ্ট পাচ্ছি না, তাহলে আমাকে দেখতে হবে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ত্রুটি মানে নির্মূল করা যায় কিনা। ছোটখাটো ত্রুটি থাকলে, যে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের মাধ্যমে একটা স্ক্রু লুজ আছে, তা আমি স্ক্রুটাকে টাইট দিলেও তো সেই কাছে সেখানে কিন্তু আর সমস্যাটা থাকলো না। ওরকম ছোট ছোট পার্টস এর কোনো পরিবর্তন করলেও সুবিধাটা এসে যায়। সেই কাজটা আমরা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করতে পারি, এই ত্রুটিটাকে দূর করতে পারি। এরপরে বলছে যে এই উপরের কোনোটাই করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমাকে অ্যাডমিন কি করতে পারে? সে বলে দিতে পারে যে এই পথে চলাচল সমস্যা, একটা নোটিশ দিয়ে দিল অথবা একটা প্ল্যাকার্ড লাগায় দিল, এটা ডেঞ্জারাস, এই পথে যাওয়া যাবে না। হ্যাঁ, অ্যাডমিন থেকে কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে, আরো অনেক ব্যবস্থা করতে পারে। এই পথ ব্যবহার না করে এই পথ ব্যবহার করো, এইটার বিকল্প এইটা ব্যবহার করো, এরকম অনেক ইনফরমেশন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিস তা দ্বারা এটাকে কন্ট্রোল করা যায়। আর সর্বোপরি কোনোভাবেই কাজ হচ্ছে না, কারণ কথাই যদি বলি, কোভিড এর কথা বলি, এই কোভিড তো এলিমিনেট, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন কোনোটাতেই সমাধান হবে না। তাহলে কি হচ্ছে? সর্বোপরি আমরা পিপি ব্যবহার করতে পারি, অ্যাটলিস্ট যে পিপি ব্যবহার করে নিজেকে বিপদমুক্ত রাখতে পারি। হ্যাঁ, এই হলো কন্ট্রোলিংটা, যে কোনটার জন্য কি কন্ট্রোলিং, কোন লেভেলে কোন কন্ট্রোলিং করা যায়। মানে বেস্ট হচ্ছে এলিমিনেট করা। যদি এলিমিনেট করতে না পারি তখন চেষ্টা করতে হবে সাবস্টিটিউশনের জায়গায় যদি আমি না থাকতে পারি তাহলে চেষ্টা করতে হবে আইসোলেশনের মাধ্যমে। সো ধাপে ধাপে আমরা যাব এবং ফাইনালি পিপি তো থাকতেই হবে। আবার একইভাবে বলতে পারি অন্য কিছু করা থাকলেও পিপি মাস্ট, পিপি না ছাড়া কেউ আমরা মানে কাজ করব না, এটা সেফটি ঠিক আছে মোটামুটি ভাবে। অনেক সময় এখান থেকে সাবস্টিটিউশন বলতে কি বুঝি, আইসোলেশন বলতে কি বুঝি, এভাবে কিন্তু আলাদাভাবে পরীক্ষায় জানতে চায়। বোঝা গেছে? জি স্যার। এখন হচ্ছে রিস্ক। When considering the potential risk, that is hazard process, we need to consider the chance that the event will happen, how often is the hazard exposes daily, weekly, monthly, etc. মানে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে সেটা ঘন ঘন হতে পারে, দৈনিক হতে পারে,
হ্যাঁ সাপ্তাহিক হতে পারে বা মাসিকও হতে পারে। হ্যাঁ তারপর হচ্ছে likelihood that হ্যাঁ an লাইক event likelihood that an event will happen, how many factors could contribute to the likelihood, মানে একটা ঘটনা ঘটবে এমন সম্ভাবনা, মানে সেটার জন্য কতগুলো মানে কারণ থাকতে পারে। হ্যাঁ রাইট হচ্ছে the severity of the event, অর্থাৎ একটি ঘটনার তীব্রতা, how badly could someone be hurt, হ্যাঁ মানে এটার তীব্রতা কতটা খারাপ ভাবে খারাপ হতে পারে বা কেউ আহত হতে পারে। হ্যাঁ অনেক বেশি আহত হতে পারে, কম আহত হতে পারে, মারাও যেতে পারে। সুতরাং সেটা কেমন বিষয়টা সেটা কেমন, হ্যাঁ individual human differences potential outcome of a hazard, স্বতন্ত্র মানুষের পার্থক্য একটি বিপদের সম্ভাবনার ফলাফল, মানে ইন্ডিভিজুয়াল হিউম্যান ডিফারেন্স যেটা আর কি, মানে পার্থক্য বিপদ মানে একটা সম্ভাবনা বা এর ফলাফল আর কি। হ্যাঁ মানে ম্যান টু ম্যান ডিফার করে না, এক একজন এক এক টাইপের, কিন্তু সে তার ক্যারেক্টার ডিফার করে কিন্তু এগুলো নির্ভর করে হ্যাজার্ডগুলো তৈরি হওয়ার বিষয়টা আসতে পারে। মানে কেউ অনেক সচেতন, কেউ কম সচেতন। রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স এটা তো আমরা করেছি আর কি। এখন স্যার এটা বুঝাবো কেমনে, এটা তো ঠিক আছে করেছি, মানে লো মিডিয়াম হাই এভাবে রিস্ক আমরা ই করেছি না, যে একটা কিছু আছে আমাদের যে কোনো একটা রিস্কের সম্ভব হলো সেটা কতটুক মনে করি আমরা, এটা রিস্কে যাবে না হাইতে যাবে না লোতে যাবে, সেইটা ওই যে আইডেন্টিফাই করে আমরা কিন্তু সেই কালারের কাগজ কিন্তু লাগায় রাখতে পারি। হ্যাঁ ও দ্বারা বোঝা যাবে যে কেমন ওই এলাকাটা, ওই মেশিনটা রিস্কি কি রিস্কি না, কতটুকু রিস্কি। হ্যাঁ এটাও আইডেন্টিফাই করার জন্য এই ব্যবস্থাও করে অনেক সময়। তার মানে কালারের ক্ষেত্রে কি কোনো ই আছে যে মানে এই কালার একটা ব্যাপার আছে তো, যে হলুদ কালার, যে হলুদ কালার হলে কি হবে, এটা তো লেস রিস্ক, তাই না? সবুজ হলে কোনো রিস্ক নাই, কিন্তু হলুদ হলে আছে, যেটাকে যে ধরনের সমস্যা হলে আমরা তাকে ফার্স্ট এইডের মাধ্যমে সমাধান করে দিতে পারি। হ্যাঁ কম। আর রেড যদি হয় একেবারে রেড, কমলা হলে মাঝামাঝি, আর রেড হলে হাই রিস্ক। কোনটা হাই রিস্ক, কোনটা লো রিস্ক, কোনটা মিডিয়াম রিস্ক। আচ্ছা স্যার, তাহলে নেক্সট হতে যায় না প্রসেসটা হচ্ছে ইন্সপেক্ট দ্য ট্রেনিং এরিয়া ক্লাসরুম ওয়ার্কপ্লেস, মানে ক্লাসরুম ওয়ার্কপ্লেস প্রথমে মানে পরিদর্শন করতে হবে। অবজার্ভ and consult with employee performing the operation to decide the risk and make up the complete opinion and to the assist in identifying and any hazard associated with each task, মানে সম্পূর্ণ কাজগুলি নির্ধারণ করতে এবং প্রতিটি কাজের সাথে সম্পৃক্ত যে কোনো বিপদ শনাক্ত করতে সহায়তা করার জন্য অকুপেশন সম্পাদনকারী কর্মীদের সাথে পর্যবেক্ষণ করুন এবং পরামর্শ করুন। অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটার জন্য আপনাকে যে কর্মীরা আছে তাদের সাথে সেটা মানে কাজটা প্রথম পরিদর্শন করতে হবে এবং তাদের সাথে মানে পরামর্শ করে কাজটা করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে না? শোনা যাচ্ছে কি স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। নেক্সট না? আচ্ছা হ্যাঁ স্যার। Once the information collected, assesses the hazard and determine the possible control measures in line with the hierarchy of control. মানে hierarchy control এর
রেসপেক্টে আমরা এইগুলো কাজগুলো করব, সমাধান করব। জি স্যার। পারমিশন পেয়ে সেই অনুযায়ী কাজগুলো করব। হ্যাঁ, ঠিক আছে। অ্যাক্টিভিটি স্যার অ্যাক্টিভিটি, স্যার এটা তো অ্যাক্টিভিটি তো আর নাই, তাহলে স্যার তারপরে মনে হয় এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, ঠিক আছে। রাইট। এই জিনিসে লাস্ট। আর আমার তো আসলে ওরকম প্রিপারেশন ছিল না, কিন্তু আমি একটা জিনিস করে রাখছিলাম, হুম সেটা হচ্ছে আপনার সিভিল M3 ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা হুম হুম। মানে কম্পোজ করেছিলাম আর কি। ওটা কি আপনাকে মেলে পাঠাবো স্যার শো করার জন্য? আজকে আর শো করবো না, আজকে তো শেষ করেছি, নেক্সট ডেতে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে আজকে পাঠিয়ে তো রাখবো নিশ্চয়। তাহমিনা দেরি করে ফেলেছো। তাহমিনা আজকে ওর ইয়া ছিল, স্যার আসসালামু আলাইকুম। দেরি হয়ে গেছে না? স্যার আসলে আমার বাসায় একটু ইম্পর্টেন্ট গেস্ট এসেছিলেন, ও, ওনাকে বিদায় করতে একটু দেরি হয়ে গেছিল স্যার। না ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমাদের কাছে ইনফরমেশন থাকলে তখন আমরা সেইভাবে অ্যারেঞ্জ করতে পারি। মানে যাকে ধরো না স্যার, হঠাৎ করে চলে এসেছেন তো উনি, আমিও জানতাম না আগে থেকে স্যার, আচ্ছা, এই জন্য। তো তাহলে কি নেক্সট ডেতে? জি স্যার, নেক্সট ডেট আমি দিব। নেক্সট ডে কবে? আমি আজকেও প্রিপেয়ার ছিলাম স্যার, একদম প্রিপেয়ার আমি ছিলাম তো আমি। জানি যে প্রিপেয়ার তুমি আছো, কিন্তু আমরা অনেক সময় অপেক্ষা করতেছিলাম, করার পরে যখন আমরা দেখলাম যে আর তোমার রেসপন্স পাচ্ছি না, তখন মানে এই যেহেতু শামীমা সবসময় প্রস্তুত থাকে, জি স্যার, আমি খুবই দুঃখিত স্যার, আসলে আমিও প্রস্তুত ছিলাম না যে আমার বাসায় গেস্ট আসবে। হ্যাঁ, মাদারুল্লাহ শামীমা আমরা তো সবসময় মানে রেডি। তো ফলে আমরা অনেক সময় তাকে মানে বলে স্ট্যান্ড বাই রেখেছিলাম যে এরকম ঘটনা হলে হতে পারে। হ্যাঁ, রিমাও পারফর্ম করতে পারতো, রিমাও ছিল না, যার জন্য সমস্যা হয়ে গেছে। এনিওয়ে, তাহলে নেক্সট ডে মানে কাল রবি সোমবার থাকতেছে, মঙ্গলবার ইনশাল্লাহ। মঙ্গলবার স্যার। তো জি আমি স্যার, মঙ্গলবার ইনশাল্লাহ। মিস করবা না, একদম 5 মিনিট আগে ঢুকবা। জি স্যার, আর অবশ্যই। রবি সোমবার কি স্যার বন্ধ থাকবে? হ্যাঁ, রবি আর সোম বন্ধ থাকবে। স্যার তাহলে আমি একটু মানে মঙ্গলবার তাপও করবে, তো বুধবার বা বৃহস্পতিবার আমাকে দিলে ভালো হয় স্যার। বুধবারই দিব। তুমি বুধ আচ্ছা। বৃহস্পতিবার 2 দিনই প্রস্তুত থাকবা, ডিপেন্ড করবে তামিনার উপরে। তামিনা ঠিক আছে, ওই দিনই শেষ, যতটুকু হয় একটু আলোচনা করবে, বুধবার তারপরে তোমারটা। আচ্ছা স্যার। স্যার আরেকটা রিকোয়েস্ট করবো স্যার, ছোট্ট একটা। বলো। স্যার আজকের ভিডিওর লিঙ্কটা একটু পাওয়া যাবে? আমি শুরু থেকে একটু দেখবো স্যার। ও, আজকের ভিডিও যেটা? জি জি স্যার, শামিমা ম্যাম তো অনেক সুন্দর করে বোঝায়, তো হ্যাঁ, আপুর ওইটা দেখলে আবার একটু ইন্সপিরেশন নিতে পারতাম আর কি। আচ্ছা, জীবনে link। আচ্ছা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, আমি ক্লাসরুমে দিয়ে দেবো না আজকে। জি ওকে। স্যার। মোহনা কি অবস্থা বলো? মোহনাকে নিয়ে আমার একটু চিন্তা ভাবনা আছে, সে কতটুকু সিরিয়াস হচ্ছে সেটা বোঝার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। স্যার হ্যাঁ, শামীমা আপুর ক্লাস এতক্ষণ শুনছিলাম, একটা ফোন আসছিল এই জন্য আবার লিভ হয়ে গেলাম, আবার জয়েন করলাম। ঠিক আছে, কিন্তু তোমার তো একটা ক্লাস করতে হবে, কিন্তু সেটা কি প্রস্তুত নিচ্ছ? প্রস্তুতি? জি স্যার, আমি CPLM 7 ক্লাস নিব, আমি Good, বলেছিলাম স্যারের আগে ক্লাসে। good, এটা আবার মনে করায় দিও, আমরা তো ভুলে যাই। আমি তো CPLM 7 নিছি স্যার, কতদিন বললাম যে। হ্যাঁ, আপনি গতদিন বলছেন, আমি শুনছি, কিন্তু আমি তার আগের ক্লাসে স্যারকে বলেছিলাম, অন্যরা হয়তো শুনছে, বাট অসুবিধা নেই, আপনি চাইলে আমি আবার চেঞ্জ করে নিতে পারবো, আপনি চাইলে 7 দিয়েন। আমি গত ক্লাসের আগের ক্লাসে হ্যাঁ, ওই স্যারকে তো বলেছিলাম। গত ক্লাসে তো আবার করতে পারিনি, রিঅ্যারেঞ্জ করতে হয়েছিল, সেই জন্য। তো যেহেতু মোহনা বলতেছো যে চেঞ্জ করে সে, তাহলে 8 নাও মোহনা। স্যার, এই অন্য একজন আছে, কে যেন, আমি যেদিন 7 বলছিলাম সেদিন অন্য কি একজন আপু যেন 8 বললো। বললো তো, আগে তো আর এখন আর পাচ্ছি না, এখন তুমিই নাও। স্যার 6 তো কেউ নেয়নি মনে হয়, 5 তো নিবে হচ্ছে নেক্সট ডেতে যে আপুটা। 6 কে তাহলে? আচ্ছা, আগে পেলে ওকে, দ্যাটস ফাইন স্যার, আমি 6 6 নাও। আচ্ছা, ঠিক আছে। আমাদের বিষয়টা ঠিক ওই জায়গায় আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি না যে কে কোনটা নিচ্ছে, বরং আমি একটু অ্যাডজাস্ট করতে যাচ্ছি যে যেটাই নেক না কেন,
সে একটা প্রস্তুতি নিয়েছে, সেই ক্লাস নেওয়ার মতন ক্যাপাবিলিটি তার তৈরি হচ্ছে, সেটা দেখা, এই জিনিসটা আমি চাচ্ছি। ঠিক আছে? জি স্যার, সেটাই। কারণ আমি শুধু 6 নিয়ে প্রিপারেশন নিলে আমার তো শুধু 6 থেকে অ্যাসেসমেন্ট হবে না, আমার তো সবগুলি সিভিল এমই প্রিপারেশন নিতে হবে। এবং আজকে একটা জিনিস বলেছিলাম যে যে একজনের ক্লাস নিলেও অন্যরা কিন্তু একটা দুটা করে প্রশ্ন করবে, এই জায়গাটায় চাচ্ছিলাম যে প্রত্যেকেই জানি একটা দুটা করে প্রশ্ন করুক জানার জন্য, তাহলে তো কি ওই সিবিএল এর ওই অংশটুকু তার মানে আয়ত্তে আসতো, বা সে প্রশ্ন করার মাধ্যমে সেও যেমন বুঝলো আর রিপ্লাই দিবে, সেও কিন্তু ওই প্রস্তুত থাকবে, রিপ্লাই ওই যে আলোচনা করছি ওর মধ্যে থেকে রিপ্লাই দিতে পারছি। জাস্ট এটা প্র্যাকটিস, আমরা জি পারতেই স্যার। হবে, নট নেসেসারি, না আপনি পারলে বলছিলেন হচ্ছে হ্যাঁ। জি আমি স্যার। চাচ্ছি প্রিপারেশন যত ভালো, যেহেতু সুযোগ পাচ্ছি যতভাবে প্রিপারেশন নেওয়া যায় আমরা চেষ্টা করি সবভাবে, মানে দায়িত্ব আসলে কিছু না কিছু মানে অ্যাডভান্টেজ এসে যায় অটোমেটিক্যালি। স্যার আজকে সিভিল এম 3 থেকে কি তাহলে আমি দু একটা সম্ভাব্য কোশ্চেনের কথা বলবো? হ্যাঁ বলো, আস্কিং করো, শামিমের আর সব প্রশ্ন উত্তর দিতে রাজি আছে, তুমি বলো। স্যার আমি কোশ্চেন করলে শামিম আপু কোশ্চেনের অ্যানসার দিবে না? হ্যাঁ অবশ্যই। ওকে ওকে ওকে, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড? স্যার আমার কি সব মুখস্থ আছে স্যার? না ওই উপস্থিত মতন বলো, এটা এমন সমস্যা নেই, উপস্থিত মতন বলো, তুমি তো আলোচনা করেছো। আচ্ছা আমরা মানে আচ্ছা আচ্ছা ওকে। যে কেউ বলবে, তুমি না বললে আরো কেউ উপস্থিত আছে, সে তাদের মধ্যে মাজারুল দেখবা যে উত্তর দিয়ে দিচ্ছে, হ্যাঁ খালিদ স্যার উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা মানে ওয়ার্ক প্লেসে কাজ করতে যে ঝুঁকি মানে ঝুঁকি সম্মুখীন হই, সেটাই হচ্ছে মানে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। গুড, বাংলায় বললেই হবে, কোনো সমস্যা নেই। স্যার আমি এখানে আমার একটা কনফিউশন আছে, সিভিল লেভেল লেখা আছে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড এন্ড অ্যানসার লেখা হচ্ছে এ কিন্তু আছে হোয়াট ইজ হ্যাজার্ড। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওই যে মাহাদি স্যার একটা অ্যান্সার লিখে দিছিল, কিন্তু আমার এই মুহূর্তে ওটা প্র্যাকটিস না দেখে ভুলে গেছি আর কি। ও আচ্ছা, আমার ওয়ার্কপ্লেস লেখা হ্যাজার্ডের একটা সংজ্ঞা লিখে দিছিল মাহাদি স্যার। হ্যাঁ সিভিল লেভেল লেখা আছে হচ্ছে এ ওয়ার্কপ্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। হচ্ছে ওয়ার্কপ্লেস হ্যাঁ বলেন। আমার মনে আছে ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটার কথা। হ্যাঁ বলো, সবাই বলি, সমস্যা নেই। মোহনা কি বলতেছিল বলো, তোমার প্রশ্নের সঙ্গে তুমি সিবিএলএম এ কি লেখা দেখেছো এটা বলতে চাচ্ছিল, এটা আগে বলো, তারপর আমরা আবার সিভিল অ্যানসারটা লেখা আছে এ ওয়ার্কপ্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। দ্যাট মিন্স স্যার এখানে অ্যানসারটা লেখা আছে ওয়ার্কপ্লেস, কিন্তু হ্যাজার্ড যে একটা ওয়ার্ড আছে, হ্যাজার্ডের অ্যানসারটা তো এখানে আমি হ্যাজার্ড এক জিনিস আর ওয়ার্কপ্লেস আরেক জিনিস। ওয়ার্কপ্লেসে যেখানে আমরা মানুষ যেখানে কাজ করছে সেটা ওয়ার্কপ্লেস, আর হ্যাজার্ড কি? হ্যাজার্ড হচ্ছে যেটার কারণের জন্য হার্ম তৈরি হতে পারে, যে কোনো মেশিনারিজ হোক, যে কোনো ওয়েদার হোক, তার কারণে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। যে সমস্যাটা কি হতে পারে? কোনো মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট আসবাবপত্রের ক্ষতি হয়ে যেতে পারে, সেটাই হ্যাজার্ড, তাই না? বিষয়টা পটেনশিয়াল হার্ম। হ্যাঁ পটেনশিয়াল হার্ম, এটাই তো স্যার। যার কারণের জন্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, সম্পদের ক্ষতি হয়ে যেতে পারে। এই জি স্যার। ক্লিয়ার হচ্ছে স্যার? এরকম করে যদি প্রথমে মানে ওয়ার্ক প্লেসটা কি সেটা দেই, তারপর হ্যাজার্ডের সংজ্ঞাটা দেই, হ্যাঁ তাহলে তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ তিনটা জিনিসই ছিল, একটা হ্যাজার্ড, একটা ওয়ার্কপ্লেস, আর একটা হচ্ছে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড, মানে দুইটা মিলে একটা। হ্যাঁ যেমন এই যে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে হচ্ছে এ ওয়ার্কপ্লেস hazard would by any situation that has the potentiality to cause harm in a place where people practice their occupation. এটা হচ্ছে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। হ্যাঁ আমরা যে
যে প্লেসে মানুষ কাজ করছে সেই প্লেসে যদি কোনো ধরনের দুর্ঘটনার জন্য সম্ভাবনা থাকে, তাই না, যেটার কারণের জন্য স্বাস্থ্য ঝুঁকি অথবা সম্পদের ঝুঁকি আসতে পারে, সেটাই হ্যাজার্ড ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। বাংলাও বললে চলবে, তুমি বুঝে বললে চলবে। ওয়ার্কপ্লেসটা কি বুঝেছি, ওই ওয়ার্কপ্লেসে এমন কোন বিষয় যদি থেকে থাকে যেটার কারণের জন্য এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং স্বাস্থ্যের ক্ষতি অথবা আসবাবপত্রের ক্ষতি হয়ে থাকে, সেটাই ওয়ার্কপ্লেসের হ্যাজার্ড। ঠিক আছে, একটা বাংলা কথা। তারপরে বইয়ের ভাষায় বললে তো আনন্দে যে সুন্দর করে বলেছে, এটা অবশ্যই বইয়ের ভাষায় না লিখতে পারি বা লিখতে না পাই, তাহলে নিজের কনসেপশন থেকে লিখলেও সেটাও সম্ভব। মানে ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটা সরাসরি বইয়ে নাই স্যার, মাহাদি স্যার যেটা বলেছিল ওটা মানে এমনি নিজের মতো করে এরকম করে একটা নোট করে দিছিল। আর দেখি মোহনা আরো সুন্দর একটা প্রশ্ন করেছে, থ্যাংক ইউ মোহনা, অসংখ্য ধন্যবাদ। আর একটা বলছিল যে আরো প্রশ্ন করবা কিনা মোহনা? জি স্যার, আর প্রশ্ন করতে পারি। বলো স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে, রাইট ডাউন দ্য স্টেপ অফ হায়ারার্কি অফ কন্ট্রোল ফ্রম বটম টু টপ। এটা তো সুন্দর ভাবে বলা দিবে। এটা তো যে আছে না আপু, হ্যাঁ, আপনার লেকচারে লাস্ট পেজ ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যদি টপ থেকে বটন হয় তাহলে সে বলছে বটম টু টপ, বটন টু টপ, তাহলে পিপি থেকে শুরু করবেন আপু। পিপি অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, আইসোলেশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন। গুড, ফাইন। বোঝা গেছে নিশ্চয়ই মোহনা? ঠিক আছে না? জি স্যার, জি স্যার, জি স্যার, এক্স্যাক্টলি স্যার। গুড। আরো কেউ যদি প্রশ্ন করতে চায় সেটাও করতে পারে। খুব ভালো। এটা আপু 66 পেজে আছে। হ্যাঁ, পেয়েছি। 66 পেজ। থ্যাংক ইউ। তাহলে সুন্দর করে এই যে প্রশ্ন করেছে, অসংখ্য ধন্যবাদ দেই আপনাকে। এইটাই আমাদের দরকার, যে প্রশ্ন করবো, আমার উত্তর হোক আর না হোক, আলোচনা করি না, দেখি না, আলোচনা করতে বাংলায় কথা বললেও তো আমরা কিছু জিনিস বুঝতে পারবো। তো আমার একটা বিষয় হলো আমি লিখতে পারলাম কিনা, আমি ইংলিশে লিখি বাংলায় লিখি এটা বড় কথা না, ফাঁকা রাখা যাবে না। আমি আমার নিজের ভাষায় লিখলেও লিখবো, যখন ওই কনসেপশন ক্লিয়ার হবে তখন কিন্তু কথা লেখা যায়, এবং ওই কনসেপশন দিয়ে যখন তুমি কথা লিখবা ওটাকে তারা বেশি মূল্যায়ন করবে, স্যার কিন্তু এটাকে বেশি মূল্যায়ন করে। তো এই জায়গাটাই ব্যাপার যে আলোচনা করে আমার এই জিনিসগুলো কনসেপশনে নিয়ে আসে। যখন এই আলোচনা করছি সবাই কিন্তু আইডিয়া গুলো পাচ্ছে।